হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলো মুভি গল্প রিসোল্টের জিও স্টার মুভির এর দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্ব দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, এখান থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেটা আমরা ভিডিওটি দেখে গল্পের শেষের দিক আলোচনা করব। তাই ভিডিওটি দেখার আগে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো এইরকম পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো মূল গল্পে ফিরে যাই, কি বলো? প্রথম পর্বের শেষের দিকে আমরা কি দেখেছিলাম যে ম্যাক্স তার ভাই জ্যাক তাকে সমস্ত কথা খুলে বলছে যে এর পেছনে নিশ্চয়ই প্রেসিডেন্টের হাত থাকতে পারে। তার ভাই ম্যাক্স বলে, আমি এই বিষয়ে খোঁজ খবর নেব। এরপর জ্যাকের ভাই একটা মেয়ে হ্যাকারের সঙ্গে দেখা করে। প্রথমে সে তাকে দেখে ভয় পেয়ে যায় এবং সে হ্যাকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে নেয়। এই বিষয়গুলো দেখে জ্যাকের ভাই সম্পূর্ণরূপে হতবাক হয়ে যায়। আসলে জ্যাক পুরোপুরি সঠিকই ছিল। কেউ স্যাটেলাইটকে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করছে, যাতে করে ধীরে ধীরে অন্য সব দেশগুলোকে ধ্বংস করে দুর্বল করে রাখা যায়। জ্যাকের ভাই বুঝে ফেলে যে এর পেছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক হাতিয়ার রয়েছে। এদিকে জ্যাকের ভাই ম্যাক্স একটি নোটিফিকেশন পায় তার মাস্টার অব স্যাটেলাইট থেকে, যেখানে দেখা যায় যে এখন সেই স্যাটেলাইটটি অন্য কোনো স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এর মানে হলো ধীরে ধীরে পৃথিবীর পুরো আবহাওয়া পরিবর্তিত হতে শুরু করবে, যা সমগ্র পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এই পরিস্থিতিতে হ্যাকার মেয়েটি বলে যে যদি সিস্টেমটাকে রিসেট করা যায় তাহলে হয়তো সবকিছু স্বাভাবিক করা সম্ভব, কিন্তু সেটি করার জন্য প্রয়োজন প্রেসিডেন্টের বায়োমেট্রিক অ্যাক্সেস, অর্থাৎ তার অনুমতি ছাড়া এটি রিসেট করা সম্ভব নয়। এই মুহূর্তে প্রেসিডেন্ট একটি আন্তর্জাতিক বৈঠকের জন্য বাইরে আছেন। এখন কি কিছু করা সম্ভব? জ্যাক তার ভাইকে বলে, আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছেন। এবার তার ভাইও এই কথায় বিশ্বাস করতে শুরু করে এবং প্রেসিডেন্টের কার্যকলাপের উপর নজর রাখতে থাকে যদি কিছু ইনফরমেশন পাওয়া যায়। ম্যাক্স খুব উদ্বিগ্ন হয়ে তার সিনিয়রের কাছে যায় এবং বলে, পৃথিবী শীঘ্রই শেষ হতে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না, যা কিছু ঘটছে সবকিছু পরিকল্পিতভাবে করা হচ্ছে। তার সিনিয়র জিজ্ঞেস করে, তুমি এসব কথা জানলে কিভাবে? অনেক কথার মধ্য দিয়ে সে অনিচ্ছাকৃতভাবে প্রজেক্টের নাম তার মুখ থেকে বেরিয়ে আসে। ম্যাক্স তখন বুঝতে পারে যে এই কথাটা বলা উচিত হয়নি, আর তখন সে সেই কথাটা বুঝতে পারে যে এর পেছনে আসলে তারাই রয়েছে। এদিকে সিনিয়র অফিসারও বুঝে যায় যে জ্যাকের ভাই সবকিছু জেনে পেরেছে, তাই সে তাকে অন্য এক জায়গায় নিয়ে যেতে চায় যেন তাকে হত্যা করা যায় আর সেই গোপন কথা গোপনে থাকে। কিন্তু জ্যাক আগেই বুঝে গিয়েছিল, তাই সে সতর্ক থাকে। ম্যাক্স ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় আর লোকটা তার দিকে গুলি করতে থাকে, কিন্তু ইতিমধ্যেই সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে তার মোবাইলের নেটওয়ার্ক বন্ধ করে দেয় যাতে কেউ তার অবস্থান ট্র্যাক করতে না পারে। সে ভেতরে লুকিয়ে থাকে যতক্ষণ না তার সিনিয়র সেখান থেকে চলে না যায়। এরপর জ্যাক তার গার্লফ্রেন্ডের কাছে আসে, যারা শীঘ্রই বিয়ে করবে। সে একজন প্রেসিডেন্টের সিকিউরিটি গার্ড হওয়ার পাশাপাশি একজন সিক্রেট এজেন্টও। ম্যাক্স তাকে সব কিছু খুলে বলে, স্যাটেলাইটের সঙ্গে যা কিছু গন্ডগোল হয়েছে সব কিছু করছে আমাদের সিনিয়র, আমাদের লিডারই এইসব করেছে। আমরা বুঝতে পারিনি, আমরা প্রেসিডেন্টকে দোষারোপ করছিলাম। এখন বুঝতে পারছি যে আমরা ভুল ছিলাম। ওই লোকটা শুধু প্রেসিডেন্টের বিরুদ্ধেই নয়, শুধু তাই নয়, তাকে সে হত্যাও করতে চায়। শুরুতে আমরা ভেবেছিলাম এই সব প্রেসিডেন্টের কাজ, কিন্তু আসলে আমাদের বড় একটা ভুল হয়েছে। এখন আমাদের যেভাবেই হোক প্রেসিডেন্টে বাঁচাতে হবে। প্রথমে সে তার কথায় বিশ্বাস করতে চাইছিল না। ম্যাক্স বলে আমাকে সে হত্যা করতে চেয়েছিল। তারপর তার গার্লফ্রেন্ডের তার কথায় বিশ্বাস হয়। ম্যাক্স তাকে বলে যে তুমি প্রেসিডেন্টের সিকিউরিটি গার্ড, তুমি এই ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবে। এদিকে দেখা যায় পৃথিবীতে অলরেডি তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। কোথাও সমুদ্রে পানিকে পুরোপুরি বরফে পরিণত করে দিচ্ছে, আর এটা সবাই দূর থেকে লক্ষ্য করে, যা দেখে সবাই ভয়ে দৌড়িয়ে পালাতে থাকে। কিন্তু অনেকেই পালাতে পারে না, যার কারণে মানুষেরা বরফের মতো স্ট্যাচুতে পরিণত হয়ে যায়। একটা মেয়ে দৌড়িয়ে সেখান থেকে পালাতে থাকে, সে কোথায় যাবে কিছুতেই কিছু বুঝতে পারে না। তখনই তার উপর দিয়ে বিমান এসে সঙ্গে সঙ্গে সেখানে ভেঙে চুরমার হয়ে যায় এবং সেটির ধ্বংস হয়ে যায়। মানে সব জায়গায় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। আর এই দিকে দেখা যায় প্রেসিডেন্টের একটি বিশেষ সভা চলছিল, যার কারণে সে কিছুই জানতে পারে না। তখন সেই মেয়েটি মানে প্রেসিডেন্টের সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকে হঠাৎ গুলি চালানো শুরু করে। চারপাশে আতঙ্ক আর বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, আর তারা ভয়ে দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে। এই সুযোগে সেই মেয়ে প্রেসিডেন্টকে নিয়ে দ্রুত বাইরে আসে। সাথে থাকে শুধুমাত্র একটা সিকিউরিটি গার্ড। সে তাকে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। সে বলে, আমরা খুবই দুঃখিত, আপনাকে আমাদের সাথে যেতে হবে, আপনাকে আমাদেরকে বাঁচাতে হবে। প্রেসিডেন্ট তো এইসব কিছুরই বুঝতে পারে না যে কি হচ্ছে এসব। মেয়েটি বলে, আমাদের হাতে সময় খুবই কম, আপনি দ্রুত আমাদের সাথে চলুন। তারপর তারা তাকে একটি গাড়িতে তুলে নেয়। ম্যাক্স প্রেসিডেন্টকে পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে বুঝিয়ে বলে
যে আপনাকে মারতে এবং সমস্ত দেশ ধ্বংস করতে এখানে একজন মানুষের হাত রয়েছে, যে আপনার খুব কাছের মানুষ। নাম তার ওনাথ, যিনি পররাষ্ট্রমন্ত্রী, সেক্রেটারি অফ স্টেট। প্রেসিডেন্টও তখন সব বুঝতে পারে। এদিকে ওনাটের লোকেরা প্রেসিডেন্টের গানের পিছনে ধাওয়া শুরু করে। একই সময়ে সেই জায়গার আবহাওয়া খারাপ হতে শুরু করে। চারদিক অন্ধকার হয়ে আসে, যেন কোনো মানুষ যদি বাইরে থাকে সেই মানুষটা মারা পড়বে। ভয়ঙ্কর রকম বজ্রপাত শুরু হয়। এটি ইঙ্গিত দিচ্ছিল যে খুব শীঘ্রই এক ভয়ঙ্কর জিওস্টর্ম আসতে যাচ্ছে। সেই মেয়েটি প্রফেশনালি ভয়ঙ্করভাবে গাড়ি চালায়। গাড়ি ব্যাকসাইডে দিয়ে চালাতে থাকে এবং এক নাগারে তাদের উপর গুলি করতে থাকে। সেখানে ড্রাইভার তৎক্ষণাৎ মারা যায়। তারপর সে আবার গাড়ি চালাতে শুরু করে। এরপর লোকটিকে সেই লাশটাকে ফেলে দিয়ে সে আবার তাদের গাড়ির দিকে ধাওয়া করে। গাড়ি চালাতে চালাতে সে অন্যমনস্ক হলে তখন সাইড থেকে সেই গাড়ি এসে তার উপর উঠিয়ে দেয় এবং ধাক্কা মেরে ফেলে দেয়, যার কারণে গাড়িটা সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে যায় এবং সে তৎক্ষণাৎ মারা যায়। সেখান থেকে তাদেরকে মেরে তারা কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। জ্যাকের মেয়ে টিভিতে দেখতে পায় যে আস্তে আস্তে সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি তাদের স্যাটেলাইটটা পুরোপুরি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আবার এই দিকে দেখা যায় আরব আমিরাতের লোকজন মিটিং করছিল। তখনই একজন দেখতে পায় সমুদ্রের পানি সুনামির মতো উঁচু হয়ে ভয়ঙ্করভাবে ধেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তারপর লোকজন এগুলো দেখে সঙ্গে সঙ্গে সেখান থেকে ভয়ে দৌড়িয়ে পালাতে থাকে। মুহূর্তের মধ্যে অর্ধেক শহরটা যেন পানির গভীরে তলিয়ে যেতে শুরু করে। একজন লোক মরুভূমিতে উট চালাচ্ছিল, তখন সে দেখতে পায় সমুদ্রের পানি তার দিকে ধেয়ে আসছে। তখন সে কি কোনো কিছু বুঝে ওঠার আগেই সেই পানি তাকে ভাসিয়ে নিয়ে চলে যায়। আর এদিকে দেখা যায় ভারতে ধূলিকণার তাণ্ডব শুরু হয়েছে, মানে সব জায়গায় প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছে। লোকজন দিক বিদিক ছুটতে শুরু করেছে, কিচ্ছু করার নেই, কারণ ভাইরাসের কারণে এসব ঘটনা ঘটছে। এরপর জ্যাক তার প্রধান স্যাটেলাইট স্টেশনে যায়, যা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ন্ত্রণকারী স্যাটেলাইট। সেখানে সে একটা জরুরি নেটওয়ার্ক সক্রিয় করতে চায়, কারণ সে আগে থেকেই স্যাটেলাইটে একটি স্বয়ংক্রিয় বা অটো ফাংশন তৈরি করেছিল, যাতে করে যদি জিওস্টার্মটিকে আটকানো যায় তাহলে সেটি সবার নিরাপত্তার জন্য কোনো একটা ব্যবস্থা নিতে পারে। স্যাটেলাইটের সিস্টেমটিকে জ্যাক এমনভাবে প্রোগ্রাম করেছিল যে যদি কখনো সব জায়গায় ভাইরাস ঢুকে যায় এবং স্যাটেলাইট পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে স্যাটেলাইট নিচ থেকেই বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যাবে, যাতে পৃথিবীতে এর চেয়ে বড় ধরনের কোনো বিপর্যয় না ঘটে। কিন্তু আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই পৃথিবীতে মহাতাণ্ডব শুরু হয়ে গিয়েছে এবং সেটা এখনও চলছে। এখানেই জানা যায় আসলে কে স্যাটেলাইটের ভেতর ভাইরাস ঢুকিয়েছিল, কিন্তু সে সেটা কাউকে বলে না। তখন সে তার টিমকে দ্রুত এখান থেকে বাইরে যেতে পারে, কারণ স্যাটেলাইটটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন সবাই বাইরে চলে গেলে সেই ছেলেটা সেখানে রয়ে যায়। জ্যাক তখন ইতিমধ্যে সত্যিটা জানতে পেরেছে, তাই সে তখন সেই ছেলেটাকে মারতে থাকে, বলে তুই এসো কেন করলি। আর তখনই সেই ছেলেটা কৌশলে একটা বন্দুক বের করে তার দিকে তাক করে এবং বলে, হ্যাঁ আমি করেছি, সব কিছু আমি করেছি, কারণ আমার টাকার দরকার। পৃথিবীতে কি হচ্ছে তাতে আমার কোনো কিছু আসে যায় না। আর হ্যাঁ, আমার উস্তাদ হলো সেই লোকটাই। কিন্তু জ্যাক দ্রুততার সাথে কৌশলে এক ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়। এরপর দুজনের মধ্যে প্রচণ্ড লড়াই শুরু হয়। এক পর্যায়ে দরজার কাচের গ্লাসে অনেকগুলো গুলি লাগে। জ্যাক বুঝতে পারে যে এখনই বাইরে যেতে হবে, তা না হলে এখানে বড় ধরনের একটা বিপর্যয় ঘটবে। তখন সে দ্রুত বাইরে চলে আসে এবং সেই ছেলেটা সেখানে রয়ে যায়। আর তখনই সে কাজটা ভেঙে যায় আর সে সঙ্গে সঙ্গে মহাকাশে হারিয়ে যায়, মানে তৎক্ষণাৎ মারা যায় আর কি। আর এদিকে দেখা যায় রাশিয়াতে বরফ গলতে শুরু করেছে, যার কারণে সেখানে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় এবং বরফগুলো গলে মানুষের উপর পড়তে থাকে। মানে সময় যতই সামনের দিকে এগোচ্ছে পৃথিবীর পরিস্থিতি ততই খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তারা আরও ভয়াবহ খবর পায় যে পৃথিবীতে এখনও সর্বত্র তাণ্ডব চলছে। আগুন, ঝড়, বজ্রপাত, ভূমিকম্প সব মিলিয়ে পৃথিবী যেন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। তাদের এক সহকর্মী বলে, আমাদেরকে পৃথিবীতে ফিরে যেতে হবে, যাতে করে আমরা মানুষদেরকে বাঁচাতে পারি। আমরা এখান থেকে আর কিছুই নিয়ন্ত্রণ করতে পারবো না। এরপর জ্যাক তার সহকর্মীদের সাথে স্পেসশিপ করে পৃথিবীতে ফিরে আসতে চায়, কিন্তু সে মুহূর্তের মধ্যেই নিজের মন পাল্টে ফেলে। সে মেয়েটিকে বলে, আমাকে এখানে থাকতে হবে এবং স্যাটেলাইটটিকে ঠিক করতে হবে, যাতে করে পৃথিবীতে বিপর্যয় থেমে যায়। এর আগে আমি পৃথিবীতে ফিরতে পারবো না। তারপর সে তার সঙ্গী সাথীদের বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তার সহকর্মীরা অনিচ্ছা সত্ত্বেও পৃথিবীর দিকে ফিরে যায়, আর জ্যাক একা থেকে যায় মহাকাশে, নিজের জীবন ঝুঁকিতে ফেলে পুরো পৃথিবীকে বাঁচানোর জন্য। এরপর আমরা সেই আসল ভিলিয়েনকে দেখতে পাই, যে তার একটা গার্ড নিয়ে এসেছে। তখন সে বলে, এখান দিয়ে সেই গাড়িটা আসবে, রেডি থেকো। তখন গাড়ির ডিকির ভেতর থেকে অস্ত্র বের করে আর সেই গাড়িটার দিকে তাক করে, আর মুহূর্তের মধ্যে সেই গাড়াটাকে ব্লাস্ট করে উড়িয়ে দেয়। বলে, যাক, আমরা তাদেরকে মেরেতে পেরেছি। তারা মনে করে যে তারা হয়তো তাদেরকে মেরে ফেলেছে। এরপর সে গাড়ির সামনের দিকে এগোলে তখনই পেছন থেকে সেই মেয়েটা এসে তার মাথায় বন্দুক ধরে, যার কারণে সে সারেন্ডার করতে বাধ্য হয়। প্রেসিডেন্ট বলে, তার মানে তুমি সব কিছুর মূলে ছিলে, সমস্ত দেশকে ধ্বংস করার জন্য।
প্রেসিডেন্ট তাকে আবারও জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করলে? ওনা ঠান্ডা গলায় বলে, কারণ আমি প্রেসিডেন্ট হতে চেয়েছিলাম, আমি সেই চেয়ারটাই চাই, আমার ক্ষমতা চাই। প্রেসিডেন্ট রেগে বলে ওঠে, তুমি প্রেসিডেন্টের আসনকে কলঙ্কিত করেছ, তোমাকে এখন শাস্তি পেতেই হবে। ম্যাক্স একটা ঘুষি মেরে তাকে নিচে ফেলে দেয়। এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। পরে প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয় সেই নিয়ন্ত্রণ কেন্দ্রের দিকে, যেখানে স্যাটেলাইট পুনরায় রিসেট করার প্রক্রিয়া চলছিল, এবং প্রেসিডেন্ট তার অ্যাক্সেস বা অনুমতি দিয়ে দেয়। এখানে দেখা যায় যে জ্যাক যে ব্যাকআপ প্রোগ্রাম তৈরি করেছিল, সেটাই পৃথিবীকে রক্ষা করার এখন একমাত্র আশা। স্যাটেলাইটের ভেতর জ্যাক যে সেফটি ফাংশন তৈরি করেছিল, সেটি এমনভাবে সেট করা ছিল যে যদি কখনো স্যাটেলাইটের ভেতরে কোনো বিপজ্জনক ভাইরাস প্রবেশ করে কিংবা স্যাটেলাইট সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত বা ব্লাস্ট হয়ে যাবে, যাতে করে পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস না হয়ে যায়। এরপর দেখা যায় স্যাটেলাইটের ফাংশনগুলো ঠিক হয়ে যাচ্ছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই পৃথিবীতে চলতে থাকা তাণ্ডব, ঝড়, বজ্রপাত এবং ভয়াবহ জলবায়ু পরিবর্তন সম্পূর্ণরূপে থেমে যায়, এবং স্যাটেলাইটও বন্ধ হয়ে যায়, আর সমুদ্রের পানি আবার সমুদ্রে ফিরে যেতে শুরু করে। এটা দেখে তারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায় যে না, ফাইনালি তারা কাজটা সম্পন্ন করতে পেরেছে। কারণ এই সমস্ত বিপর্যয়ের উৎসই ছিল সেই ভাইরাসে আক্রান্ত স্যাটেলাইট। কিন্তু এখন তো তাদেরকে পৃথিবীতে ফিরে আসতে হবে, কারণ কিছুক্ষণের মধ্যেই এই স্যাটেলাইটটা ধ্বংস হয়ে যাবে, কারণ এটাতে যে ভয়ঙ্কর আগুন ধরেছে। এখন স্যাটেলাইট সেই অটোব্লাস্ট মোডে চলে গেছে এবং 1 মিনিটের ভেতরেই বিস্ফোরণ ঘটবে। তাই জ্যাক ও তার সঙ্গী যে স্পেসশিপে ফেঁকে গিয়েছিল, তারপর তারা দ্রুত স্যাটেলাইট থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা আবার ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়। তারা মহাকাশে হারিয়ে যেতে শুরু করে। তারপর তারা অনেক কষ্টে নিজেদেরকে সামলে নেয়। অবশেষে তারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে সফলভাবে একটি ট্যাবলেটের ভেতর আশ্রয় নিতে সক্ষম হয়, এবং ঠিক তার কিছুক্ষণ পরেই স্যাটেলাইটটি এক বিশাল বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। পৃথিবীর টিম মেম্বাররা মনে করে যে তারা হয়তো এই বিস্ফোরণের কারণে মারা গিয়েছে। ম্যাক্স তার ভাইয়ের জন্য কাঁদতে থাকে, কারণ তার কিছুই করার ছিল না। সবাই তাদের জন্য খুবই কষ্ট পায়। এর পরপরই একজন লক্ষ্য করে যে পৃথিবীর দিকে কিছু একটা ধেয়ে আসছে। তখন তারা বুঝতে পারে যে তারা হয়তো বেঁচে আছে। এরপর মহাকাশে থাকা একটা স্পেসশিপের ভেতর তারা আশ্রয় নেয় এবং তারা পৃথিবীতে ভালোমতো ল্যান্ড করতে পারে। যাই হোক, তাদের দেখে তারা প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যায়। জ্যাক ও তার সহকর্মী নিরাপদে পৃথিবীতে অবতরণ করে আর তাদের জীবন রক্ষা পায়। এরপর সে প্রেসিডেন্টের সাথে দেখা করে। তারপর সে তার ভাইকে দেখতে পায়। ম্যাক্স তার ভাইকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে এবং বুঝতে পারে যে সম্পর্কের মূল্য আসলে কী জিনিস। এই ঘটনার পর প্রায় 6 মাস কেটে যায়। দেখা যায় জ্যাক আবার তার আগের সম্মান এবং পদ ফিরে পেয়েছে এবং সে আগের মতো গ্রামে বসবাস করছে। সে ও তার মেয়ে এবং তার ভাই ম্যাক্স নদীর তীরে বসে আছে এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছে। সে আগের মতোই আবার প্রজেক্টের হেড ইঞ্জিনিয়ার হয়েছে। এবার কিন্তু এই প্রজেক্ট আর শুধুমাত্র আমেরিকার নিয়ন্ত্রণে নেই, বরং একটি ইন্টারন্যাশনাল কমিটি এটি পরিচালনা করছে, যাতে করে আর কোনো দেশ এককভাবে এর অপব্যবহার না করতে পারে। আর এখানেই আমাদের অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। জ্যাকের চরিত্র আমাদের একটা বড় শিক্ষা দেয়। যদি কোনো মানুষের ভেতরে ধৈর্য, সততা এবং নিজের কাজের প্রতি নিষ্ঠা থাকে, তাহলে এই পৃথিবীতে কেউ তাকে থামাতে পারে না। এমন মানুষ শুধু নিজের জীবনে উন্নতি করে না, বরং পুরো মানবজাতির কল্যাণে অবদান রাখে। এই ছিল পুরো সিনেমা জিওস্টর্ম্যান গল্প। এই মুভিটি মুক্তি পেয়েছিল 2017 সালে এবং এতে যে কাহিনী দেখানো হয়েছে মনে হয় বর্তমান সময়ের থেকে প্রায় 200 বছর ভবিষ্যতের গল্প হিসেবে লেখা হয়েছে। মুভিটির IMDb রেটিং ছিল 5.3/10। মুভিটির নির্মাণে বাজেট ছিল প্রায় $100 মিলিয়ন, আর বক্স অফিসে এটা আয় করেছিল প্রায় $221.6 মিলিয়ন মার্কিন ডলার। সো এখানেই শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন। আবার দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।